সবার চোখে আজ শ্রাবণের ধারা, অথচ জ্যৈষ্ঠর রোদের মতো ঝলমল করা মেয়েটার চোখেও যে আজ শ্রাবণের ধারা নামার জন্য ব্যাকুল হয়ে ছটফট করছে, সে খবর কে রাখে? কেউ না। প্রিয়জনকে ছেড়ে যাওয়ার মুহূর্তগুলো ভীষণ বিষাদে ঘেরা থাকে। ছোট থেকে যাদের সাথে পথ চলা শুরু, হঠাৎ করেই মাঝপথে নতুন অতিথির সাথে জীবনের পথ চলতে হয়। বুকের ভেতর ঝড়ের সাথে নিজেই মোকাবেলা করে গেছে। তীব্র ভালোবাসা যেমন কাছে টানে, ঠিক তেমন তীব্র অভিমান অনেক দূরে নিয়ে যায়। বাবা মায়ের প্রতি সেই অভিমানটাই জন্মে গেছে চৈতির মনে। মেয়েটা যে বড্ড অভিমানী। মিনিট 20 আগেই বাড়ি এসে পৌঁছায় প্রহনরা। প্রহনের রুমে নিয়ে যাওয়া হলো চৈতিকে। মেয়েটা ক্লান্ত। নতুন জায়গায় নতুন পরিবেশে কেমন যেন ভয় লাগছে চৈতির। সব অপরিচিত মুখ। পরিচিত বলতে শুধু রেদওয়ান চৌধুরী আর মিসেস ইয়াসমিন, এনাদেরকে আরো কয়েকবার দেখেছে চৈতি। প্রহনের বড় মামি আর কাজিনরা মিলে চৈতিকে যেভাবে বসিয়ে দেখেছে, সেই একই অবস্থায় থ মেরে বসে আছে সে। এখন পর্যন্ত চৈতির গলার স্বর শুনতে পায়নি প্রহন। শুনতে পাবেই বা কি করে? চৈতি যে তার সামনে এখন একটু শব্দটিও করেনি। গোসল করে গা মোছার জন্য তোয়ালা নিতে ভুলে গেছে প্রহন। ওয়াশরুমের দরজা কিছুটা ফাঁক করে বিছানায় বসে থাকা চৌধুরীর উদ্দেশ্যে তার প্রথম কথা ছিল, বেলকনিতে আমার তোয়ালেটা আছে, একটু এনে দিবা পিচ্ছি? প্রহনের দিকে তাকালো চৈতি। অর্ধেক মাথা বের করে আছে, চুল থেকে টুপটুপ করে গড়িয়ে পড়ছে পানি। চৈতি বিছানা থেকে নেমে বেলকনি থেকে তোয়ালটা এনে প্রহনের হাতে দিতেই তার হাতের সাথে স্পর্শ করে। মৃদু কেঁপে উঠল চৈতি। প্রহন ধন্যবাদ জানিয়ে দরজা বন্ধ করে দিল। দরজার কাছে থেকে সরে আসতে আসতে চৈতি ভাবল, এত ভীষণ অপরিচিত পুরুষ মানুষটার সাথে কি করে কাটাবে সে? ভাবতেই অস্থির অস্থির লাগছে মনে। চৈতিকে এমন করতে দেখে প্রহন জিজ্ঞাসা করলো, কিছু প্রয়োজন তোমার? প্রহনের সায় পেয়ে চৈতি মাথা নিচু করে উত্তর দিল, আমার খুব জল তেষ্টা পেয়েছে। এই প্রথমবার প্রহন নিজের নবনী কিশোরী বইয়ের কণ্ঠস্বর শুনল। কি মিষ্টি শোনালো কথাটা। মেয়েটার কণ্ঠস্বর সত্যি কি এত সুন্দর, নাকি আমার কানেই শুধু সুন্দর লাগলো? প্রহন দরজার কাছে এগিয়ে গিয়ে গলার স্বর উঁচু করে বলল, আম্মু, আমার রুমে এক জগ পানি পাঠিয়ে দাও। মিসেস ইয়াসমিন তখন মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তার সামনে থাকা কাজলকে দেখেই বললেন, কাজল, মোহনের রুমে এক জগ পানি দিয়ে আয় তো মা, ফুপি নামাজ পড়েনি। মিসেস ইয়াসমিনের কথা শুনে খুশিতে লাফিয়ে উঠল কাজল। অনেকক্ষণ যাবৎ প্রহনের রুমে যাওয়ার জন্য সুযোগ খুঁজছিল। পিচ্ছি, এত গর্জিয়াস একটা শাড়ি পরে থাকতে কষ্ট হচ্ছে না তোমার? আমি তো বসে আছি, তাই তেমন কষ্ট হচ্ছে না। প্রহন হাতের তোয়ালটা চৈতির হাতে ধরিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, বেলকনিতে এটা মেলে দিয়ে আসো যাও। প্রহনের কথা শুনে চৈতি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল প্রহনের অদর পানে। বসা থেকে উঠে দাঁড়ালো চৈতি। পা বাড়াতে যাবে তখনই শাড়ির কুচির সাথে পা আটকে পড়ে যেতে যেতে পড়ল না। প্রহন আগলে ধরেছিল। চৈতির কোমর ধরে উঁচু করে তুলে বসিয়ে দিল বিছানায়। সারা শরীরে কাটা দিয়ে উঠল চৈতির। দ্রিম দ্রিম করে হাতুড়ি পেটা শুরু করলো বুকের বাঁ পাশে। হৃদয় স্পন্দন বেড়ে গেল কয়েক গুণ। চোখ মুখ খিচে ফেলল চৈতি। চৈতির কাণ্ড দেখে মিটি মিটি হাসছে প্রহন। বাচ্চা একটা মেয়ে, ও নাকি প্রহর চৌধুরীর বউ। চৈতির হাত থেকে তোয়ালটা নিয়ে ব্যালকনিতে চলে গেল প্রহন। রুমে এসে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ঘড়ি বের করে হাতে পড়তে পড়তে চৈতির উদ্দেশ্যে বলল, নিজেকে এখনো সামলাতে পারো না পিচ্ছি? আর এই শাড়ি কি করে সামনে রাখবে? চৈতি মিনমিনে গলায় উত্তর দিল, শাড়ি পরার অভ্যাস নেই আমার, আগে কখনো শাড়ি পরিনি। প্রহন এগিয়ে আসলো চৈতির দিকে। চৈতির সামনাসামনি বসে মুখটা চৈতির মুখের কাছাকাছি এনে বলল, শাড়ি সামলাতে শিখে নিও, না হলে আমাকে কি করে সামলাবে? আমি যে শাড়ির চেয়েও বেশি বেসামাল। প্রহনের কথা শুনে কাশি উঠে গেল চৈতির। গলায় কেমন ঝাল ঝাল লাগছে। এত কাছ থেকে এত আবেগীয় ভয়ঙ্কর কথাই প্রথম শুনেছে। লজ্জাবতী গাছের মতো লজ্জায় নুয়ে পড়ল। নাকের ডগা লাল হয়ে গেছে। নবনী কিশোরীর লাজুক অদর দেখে ভীষণ ভালো লাগা কাজ করলো পুরুষের সেই কঠিন হৃদয় জুড়ে। দরজার দিকে তাকিয়ে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। আম্মু কোথায়? রুমের ভিতর প্রবেশ করতে করতে কাজল উত্তর দিল, ফুপি নামাজ পড়ছে, তাই আমাকে বলল পানি দিয়ে যেতে। কাজলের হাত থেকে পানির জগ নিয়ে প্রহন বলে উঠল, দেওয়া হয়ে গেছে, এবার যাও এখান থেকে। তোমার সাথে আমার কিছু কথা আছে প্রহন ভাইয়া। দেখো কাজল, আমার মন মেজাজ একদম ভালো নেই, তাই উল্টাপাল্টা কিছু বলে নিজের খারাপ ডেকে এনো না। সেই তো আমার চেয়ে ছোট একটা মেয়েকেই বিয়ে করেছো, তার উপর ও এত মেজাজ আমার উপর দেখাতে এসো না। চৈতির দিকে তাকিয়ে কথাগুলো বলে রেগে প্রহনের রুম ত্যাগ করলো কাজল। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল প্রহন। বিছানার পাশে রাখা টেবিলের উপর পানির জগটা রেখে রুম থেকে বের হয়ে যাওয়ার সময় পেছনে তাকিয়ে চৈতির উদ্দেশ্যে বলল, নির্ঘাত বিয়ে নামক বাঁধনে জড়িয়ে তোমার দায়িত্ব পালন করতে বাধ্য হচ্ছি, তাই বলে যাচ্ছি মায়ের কাছ থেকে তোমার জামা কাপড় নিয়ে এই শাড়িটা বদলে নাও বাচ্চা।
কথাগুলো বলেই গটগট করে চলে গেল প্রহন। কি থেকে কি হলো কিছুই বুঝতে পারল না চৈতি। সব তার মাথার উপর দিয়ে গেল। কিন্তু প্রহরের বাচ্চা পিচ্চি বলে ডাকা ডাকগুলোর প্রতি প্রচন্ড বিরক্ত হলো চৈতি। কি আজব, আমি কি এখনো ছোট বাবুদের মতো যে আমাকে বাচ্চা ডাকতে হবে? ধরিত্রী তখন নিশিথিনীর গাঢ় অমায় ছেয়ে গেছে। তবুও শহরের কোলাহল কমল না। গাড়ির হর্নের শব্দে বারবার কেঁপে উঠছে চৈতি। পরনে তার সালোয়ার কামিজ। মা বাবার জন্য মনটা কেমন যেন ছটফট করছে। সর্দার সাহেবের মুখে যখন চৈতির জীবন নিয়ে সংশয় শুনলেন তখনই প্রস্তাব দিয়ে বসেছিলেন। আপনার আদরের মেয়েকে আমাকে দেবেন ভাই, কথা দিচ্ছি কখনো অনাদর অবহেলায় রাখবো না। সর্দার সাহেব প্রত্যুত্তরে বলেছিলেন, কোন অধিকারে? রেজন চৌধুরী উঁচু গলায় বলেছিলেন, আমার একমাত্র ছেলের বইয়ের অধিকারে। এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছো পিচ্ছি? পুরুষালীর ভারী কণ্ঠস্বরে কর্ণকুহরে পৌঁছাতে মৃদু চমকে উঠল চৈতি। চৈতির এমন অবস্থা দেখে প্রহনের বুঝতে বাকি রইল না যে পরিবারের পুরুষ সদস্যদের বাইরে সে কখনো অন্য পুরুষের সাথেই কথা বলতে বা শুনতে অভ্যস্ত না। প্রহনকে এক পা করে এগিয়ে যেতে লাগলো চৈতির দিকে। ব্যালকনির গ্রিলের ফাঁক দিয়ে লাল নীল আলো দেখতে চৈতি ব্যস্ত। মুখের ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে মন খারাপ। কালো মেঘেরা এসে ভিড় করিয়েছে। মেয়েটাকে দেখে মায়া হলো প্রহনের। নরম সুরে প্রহন চৈতিকে জিজ্ঞাসা করলো, বাচ্চা তোমার কি মন খারাপ? প্রহনের দিকে চোখ পাকিয়ে তাকালো চৈতি। রেগে গেলে সজীব আর সাদিকের দিকে যেভাবে চোখ বড় বড় করে তাকাতো ঠিক তেমনি প্রহনের দিকেও তাকালো। এমন চোখ বড় বড় করে তাকানোর অর্থ হলো সে রেগে গেছে। প্রহনের জায়গায় সজি কিংবা সাদিক থাকলে পিঠে কিলঘুষি মেরে হাত ব্যথা করে ফেলতো। কিন্তু এখানে যে অতি অচেনা মানুষ দাঁড়িয়েছে, এত সাহস নেই তার। আপনি আমাকে বাচ্চা বাচ্চা বলে ডাকছেন কেন? ডোন্ট কেয়ার ভাব নিয়ে প্রহন উত্তর দিল, তুমি তো একটা বাচ্চা মেয়ে, তাই তোমায় বাচ্চা বলে রাখছি। এসব আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাচ্চা তোমার নাম কি? হাল ছাড়লো না চৈতি। অযথা তর্ক করে লাভ নেই। চৈতি। চৈত্র মাসে জন্মগ্রহণ করেছিলে নাকি পিচ্ছি? ছোট থেকেই যখন কাউকে নিজের নাম বলতো তখন সবাই মুচকি একটা হেসে বলতো, বাহ বেশ সুন্দর নাম তো, কে রেখেছে? চৈতি বেশ খুশি হয়ে উত্তর দিত, আমার আব্বু। কিন্তু এই প্রথম প্রহনের মুখে এমন কথা শুনে তাজ্জব বনে গেল চৈতি। কারণ নাম শুনে কেউ এমন আজব প্রশ্ন করে তা জানা নেই চৈতির। চৈতির উত্তর না পেয়ে প্রহন আবারও বলে উঠল, পিচ্ছি উত্তর দিচ্ছ না যে? মা বলেছিল সেদিন রোদ্দুর ছিল, খা খা রোদে পুড়ে গিয়েছিল বসুন্ধরা। গ্রীষ্মের উত্তপ্ত কোনো এক দিনে? হুম। তাহলে তো তোমার অনেক তেজ থাকার কথা, তুমি এত শান্ত কেন? উত্তর দিল না চৈতি। সময় এবং পরিস্থিতি চঞ্চল চৈতিকেও শান্ত করে দিয়েছে। সে খবর কি প্রহন জানে? না, জানে না। হাত ঘড়িতেই সময় দেখলো প্রহন। ঘড়ির কাঁটা 10টার ঘর পেরিয়ে 11টার ঘরে পৌঁছানোর জন্য আর অল্প কিছুক্ষণ বাকি আছে। ঘড়ির দিক থেকে চোখ সরিয়ে চৈতির দিকে দৃষ্টি নিক্ষেপ করলো প্রহন। তারপর রাশভারী গলায় বলল, খেয়েছো বাচ্চা? চৈতি ছোট্ট করে উত্তর দিল, ভালো মা খাইয়ে দিয়ে গেছে। ভালো মা? সে আবার কে? আপনার আম্মু। সুন্দর তো ব্যাপারটা, ভালো মা মানিয়ে নিয়েছো, ভেরি গুড। প্রহন ব্যালকনি থেকে রুমের ভেতর যেতে যেতে বলে উঠল, অনেক রাত হয়ে গেছে, বিছানায় গিয়ে শুয়ে পড়ো পিচ্ছি। প্রহনের পেছনে পেছনে চৈতিও এলো। বেশ কিছুক্ষণ যাবৎ একটা কথা বলবে বলবে করেও বলা সাহস হয়ে উঠছে না চৈতির। ডান হাত দিয়ে বা হাতের আঙ্গুল মোচড়াতে মোচড়াতে আমতা আমতা করে বলল, আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে। চৈতির দিকে তাকালো প্রহন। নতুন জায়গায় যে মেয়েটার মন কেন খারাপ ছিল তা এইমাত্র বুঝতে পারল সে। পকেট থেকে মোবাইলটা বের করে বলল, তোমার আব্বুর নাম্বার তো আমার কাছে নেই পিচ্ছি। আমার মুখস্থ আছে। ওয়েল, আমি লক খুলে দিচ্ছি, তুমি কল করে কথা বলে নাও। বাবাকে কল করেছে ঠিকই, কিন্তু টুর শব্দটিও করেনি চৈতি। সর্দার সাহেব ফোনের ওপাশ থেকে হ্যালো কে বলে গেছেন টানা 1 মিনিট ধরে। বাবার কণ্ঠস্বর শুনে কল কেটে দেয় চৈতি। প্রহন অবাক হয়ে চৈতির দিকে চেয়ে আছে। কল কেটে দিয়ে প্রহনের দিকে মোবাইলটা বাড়িয়ে দেয়। চৈতির হাত থেকে মোবাইলটা হাতে নিয়ে প্রহন কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞাসা করে বসে, এমন করলে কেন পিচ্ছি? চৈতির সোজা সাপটা উত্তর। জানি না। প্রহন আর কিছু বলল না এই ব্যাপারে। সোফায় গিয়ে শটান হয়ে শুয়ে পড়ল আর চৈতিকেও লাইট অফ করে শুয়ে পড়তে বলল। চৈতি বিছানার দিকে তাকালো। এত বড় বিছানা ছেড়ে এমন একটা সোফায় কেন ঘুমাচ্ছে? মনে মনে ভাবলো চৈতি। মনের মধ্যে ভেসে ওঠা প্রশ্নটা করেই ফেললো চৈতি। পর হয়েছে যে সূর্য যেন আজ খেপেছে, তার সে কি তেজ! জানালার ফাঁক দিয়ে তার ক্ষিপ্ত আলোক রশ্মি এসে লুটোপুটি খাচ্ছে বিছানার এক কোণে শুয়ে থাকা ঘুমন্ত মানবীর নেত্রের উপর। ঘুমের মাঝেই ভ্রুযুগল কুঁচকে ফেলল সে। আনুন যেন ঝলসে যাচ্ছে ক্ষিপ্ত রোদে।
দুই হাত দিয়ে চোখ কচলাতে কচলাতে শোয়া থেকে উঠে বসলো চৈতি। দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে চোখ ছানা বড়া হয়ে গেল। সকাল 10টা বেজে 34 মিনিট। পুরো রুমে চোখ বুলিয়ে নিল। সে ছাড়া আর কোনো মানুষ নেই। নিজের বিছানা ছেড়ে অন্য একজনের বিছানায় শুয়ে সারা রাত ছটফট করেছে চৈতি। বিছানা থেকে নেমে দাঁড়াতেই দাঁত ব্রাশ করার কথা মনে পড়ল চৈতির। ব্রাশটা তো বাড়িতেই রেখে এসেছে। মন খারাপ করে আবারও বিছানার উপর বসে পড়ল। এমন সময় রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো প্রহন। বিছানায় বসে থাকা চৈতির দিকে তাকিয়ে বলল, পিচ্ছি, ঘুম ভাঙলো? চৈতি প্রতি উত্তরে কিছু না বলে অসহায় দৃষ্টিতে প্রহনের বদন পানি চেয়ে রইল। পেছনে গুটিয়ে রাখা ডান হাতটা সামনে এনে হাতের মুঠোয় ধরে রাখা ব্রাশটা এগিয়ে দিল চৈতির দিকে। অবাক হলো চৈতি। না বলতেই বুঝে গেলেন কি করে? প্রতি উত্তরে মুচকি হেসে প্রহন বলল, দ্রুত মুখ ধুয়ে আসো পিচ্ছি। আম্মু তোমার অপেক্ষায় এখনো নিচে বসে আছেন কিছু না খেয়েই। নতুন বউ এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে? আগে কোথাও দেখেছেন কি আপা? সোফায় বসে থাকা মিসেস ইয়াসমিন মুচকি হাসলেন নিজের ভাইয়ের বউয়ের কথায়। অধর জোরে হাসির রেখা টেনেই উত্তর দিলেন, বউ না তো, চৈতি তো আমার মেয়ে। আর বাড়ির মেয়ে একটু বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকতেই পারে, এতে অপরাধের কিছু নেই। আর একটা কথা হয়তো ভুলে গেছো, নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন সব মানুষের ভিড়ে মেয়েটা অস্বস্তি হতে পারে। হয়তো বিছানা বদলানোর জন্য রাতে মেয়েটার ঠিক মতন ঘুমও হয়নি, তাই একটু বেলা হয়ে গেছে ঘুম ভাঙতে। হুট করেই তো আর সবকিছু মানিয়ে নেওয়া যায় না, মানিয়ে নিতে হলেও যথেষ্ট সময়ের প্রয়োজন। মিসেস ইয়াসমিনের কথা শুনে মুখ ঝামটা দিয়ে সেই স্থান ত্যাগ করতে করতে প্রহনের বড় মামি বলে উঠলেন, বেশি মাথায় তুলিয়েন না, পরে দেখবেন মাথায় উঠেই নাচবে। সে দেখা যাবে। আমাদের পারিবারিক বিষয় নাক না গলানোই উত্তম তোমার জন্য। বুঝতেই তো পারছো আমি ছেড়ে কথা বলবো না। অপমানিত হয়ে রেগে গটগট করে চলে গেলে প্রহনের মামি। মিসেস ইয়াসমিনের বড় করে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন। এই দীর্ঘশ্বাস কোনো আফসোসের বা কষ্টের নয়, বরং একটা তৃপ্তির। জোর খাটিয়ে চৈতিকে নিজের মেয়ে বলতে পারার তৃপ্তির। রাতে সোফায় এক পা শুয়ে শুয়ে থাকার ফলে ঘাড় ব্যথা হয়ে গেছে প্রহনের। ঘুম হয়নি ঠিক মতো। 6 ফুট লম্বা স্বাস্থ্যবান একজন আর্মির ক্যাপ্টেনের কাম্য নয় সোফায় ঘুমানো, তবুও ঘুমিয়েছিল সে। বাচ্চা মেয়েটা যদি ভয় পেয়ে যায় পাশে ঘুমাতে দেখে, এমনিতে কেমন চুপসে যায় প্রহনের সামনে। চৈতি যখন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছিল, প্রহন তখন আঁখি জোড়া বন্ধ করে বিছানায় উপর হয়ে শুয়েছিল। প্রহন ঘুমিয়ে পড়েছে ভেবে চৈতি ধীর পায়ে রুম থেকে বেরিয়ে যাবার সময় প্রহনের রাশভারী কণ্ঠস্বর শুনে ঘুরে দাঁড়ায়। পিচ্ছি, একটা কাজ করতে পারবে? জি বলুন। আগে নাস্তা করে আসো, যাও, তারপর বলবো। বুঝছো পিচ্ছি? চৈতি ছোট্ট করে উত্তর দিল। মিসেস ইয়াসমিন চৈতির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কি রে মা, ঘুম হয়েছে? সারা রাত জেগেছিলাম, সকালের দিকে ঘুম এসেছিল, তাই এত দেরি হয়ে গেছে উঠতে। কোনো সমস্যা নেই, তোর জন্য অপেক্ষা করে বসেছিলাম একসাথে নাস্তা করব বলে। মিসেস ইয়াসমিন চৈতির হাত ধরে টেনে নিয়ে গিয়ে ডাইনিং টেবিলে চেয়ারে বসিয়ে দিলেন। চৈতির পাশের চেয়ারটা টেনে নিয়ে নিজেও তার পাশে বসলেন। চৈতিকে স্বাভাবিক করার যথেষ্ট চেষ্টা করছেন তিনি। নিজ হাতে খাইয়ে দিতেও ভাবছেন না। মেয়ের অভাব যে পূরণ হয়েছে, এই মেয়েকে কি করে অনাদরে রাখা যায়। নাস্তা করা শেষে চৈতিকে নিয়ে সোফায় বসলেন মিসেস ইয়াসমিন। এমন সময় প্রহনের ডাক পড়ল। পিচ্ছি, তোমার কি এখনো নাস্তা করা শেষ হয়নি? একটু জলদি আসো তো। মিসেস ইয়াসমিন মনে মনে খুব করে হাসলেন। চৈতির সামনে মুখ ফুটে হাসতে পারছেন না, মেয়েটা লজ্জা পাবে দেখে। তবে মনে মনে খুব খুশি হলেন এই ভেবে যে ছেলেটা সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। চৈতি অভিযোগ করলো মিসেস ইয়াসমিনের কাছে, আচ্ছা, আমাকে কি পিচ্ছি বাবুদের মতো দেখতে? মিসেস ইয়াসমিন মুচকি হেসে বললেন, একদমই না। রূপকথা গল্পে রাজার যে রাজকন্যা আছে, ঠিক তার মতনই দেখতে আমার সোনামাকে। কথাটা বলেই চৈতির কপালে চুমু খেলেন মিসেস ইয়াসমিন। রুমে যা, ফোন ডেকেছে। চৈতির চোখ ছোট ছোট করে বলল, প্রহনকে? চৈতির এমন প্রশ্ন শুনে মিসেস ইয়াসমিন হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছেন না। পরক্ষণেই মনে হলো এমন প্রশ্ন করাটা অস্বাভাবিক নয়। বিয়ের আগে তো মেয়েটা প্রহনকেই দেখেনি, তাহলে নাম না জানাটাই অস্বাভাবিক ক্ষেত্রে পড়ে না। মিসেস ইয়াসমিন মুচকি এসে চৈতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমার ছেলে নাম প্রহন চৌধুরী, সম্পর্কে যে তোর স্বামী হয়। আর এখন থেকে মানুষজন তোকে
মিসেস মোহন চৌধুরী বলে ডাকবে, বুঝলি মেয়ে? এখন যা, উপরে রুমে যা, দেখে আয় কেন ডাকছে। চৈতি চুপ করে বসা থেকে উঠে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে আনমনে কয়েকবার আওড়াতে লাগলো। মিসেস প্রহন চৌধুরী। নামটা তার বুকের বাঁ পাশের স্পন্দন বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। রুমের দরজার দিকে তাকিয়ে আছে প্রহন, পিচ্চি বউয়ের অপেক্ষা। এক পা দুপা করে এগিয়ে এলো চৈতি। তাকে দেখেই প্রহন জিজ্ঞাসা করলো, এই পিচ্ছি, 1 ঘন্টা লাগে নাস্তা করতে? চৈতি আনমনে উত্তর দিল, মিসেস প্রহন চৌধুরী। চৈতির কথাটা কানে আসতেই চোখ কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম প্রহনের। শোয়া থেকে উঠে বসে বলল, কি পিচ্ছি, এটা তুমি কি বললা? হুঁশ ফিরল চৈতির। দাঁত দিয়ে জিহ্বা কামড়ে ধরে মনে মনে বলল, ইস, কি বলে ফেললাম আমি এটা। প্রহন হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। চৈতি গাল ফুলিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে প্রহনের দিকে। হাব ভাব এমন যে প্রহন যদি আরো কিছুক্ষণ এইভাবে হাসতে থাকে তাহলে সে কান্না করে দিবে। হাসি থামিয়ে বিছানা থেকে নেমে চৈতির কাছাকাছি এসে দাঁড়ায় প্রহন। চৈতির নাক টেনে দিয়ে বলে, পিচ্ছি, এসব কথা কে বলছে তোমাকে? চৈতি মাথা নিচু করে উত্তর দিল, ভালো মা। আম্মু বলেছে এই কথা? বাহ, খুব দ্রুত সব শিখিয়ে দিচ্ছে দেখছি। ড্রেসিং টেবিলের প্রথম ড্রয়ারে একটা মলম রাখা আছে, ওটা নিয়ে আসো তো পিচ্ছি। বাধ্য মেয়ের মতো প্রহনের কথা অনুযায়ী মলম নিয়ে প্রহনের দিকে এগিয়ে গেল চৈতি। ঘাড়ে মালিশ করে দাও, ব্যথা করছে খুব। চৈতি সংকোচ বোধ করলো। আঙ্গুলের ডগায় মলম নিতে গেলেই থরথর করে কেঁপে উঠে হাতখানি। বেশ কিছুক্ষণ পরও চৈতি কোনো সাড়া না পেয়ে চোখ মেলে তাকায় প্রহন। চৈতির হাতের দিকে তাকিয়ে গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা আসলেই অনেক ছোট, যতই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি ততই ব্যর্থ হচ্ছি। চৈতির হাত থেকে মলমটা নিজের হাতে নিতে গেলে দেয় না চৈতি। মেয়েলি কণ্ঠে নরম সুরে প্রহনের উদ্দেশ্যে বলে, আমি মালিশ করে দিচ্ছি, আপনি শুয়ে পড়ুন। ঘরোয়াভাবে বৌভাতের আয়োজন করা হয়েছে প্রহনদের বাড়িতে। বিয়েতে উপস্থিত থাকা আত্মীয় স্বজন আর চৌতিদের বাড়ির লোকজনদের নিয়ে বৌভাতের পর্ব চুকাতে চান রেদওয়ান চৌধুরী। কম হলেও 40 জন মানুষের খাবার রান্না করতে হবে। ছাদের এক কোণায় রান্নার আয়োজন করা হয়েছে। বাবুর্চিদের কাজে তদারকি করছেন রেদওয়ান চৌধুরী এবং প্রহনের মামারা। কাজিনরা সবাই গেস্ট রুমে বসে আড্ডায় মেতে উঠেছে। তাদের হাসির শব্দে মেতে আছে চৌধুরী বাড়ি। সেই কখন থেকে প্রহনের ঘাড়ে মালিশ করে যাচ্ছে চৈতি। প্রহন চোখ বন্ধ করে শুয়ে আছে। পিচ্ছি, মালিশ করছো নাকি হাত বুলিয়ে দিচ্ছ বুঝতে পারছি না। এর চেয়ে জোরে মালিশ করতে আমি পারি না। শোয়া থেকে উঠে বসলো প্রহন। চৈতির মুখের দিকে তাকিয়ে বলল, অনেক ধন্যবাদ বাচ্চা, আর প্রয়োজন নেই। দরজায় টোকা পড়ল। প্রহন দরজার দিকে তাকিয়ে দেখলো মিসেস ইয়াসমিন হাতে শাড়ি গয়না নিয়ে দাঁড়িয়ে আছেন। আসো আম্মু। মিসেস ইয়াসমিন মুচকি হেসে ভেতরে প্রবেশ করে বিছানার উপর হাতের জিনিসগুলো রাখলেন। তারপর প্রহনের উদ্দেশ্যে বললেন, এখন রুম থেকে যাও, আমি আমার মেয়েকে বৌভাতের জন্য সাজিয়ে দিব। বাহ, তোমার মেয়ে হয়ে গেল। ও তো আমার মেয়ে, এখন যাও তো তুমি। বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল প্রহন। মিসেস ইয়াসমিন রুমের দরজা বন্ধ করে চৈতির দিকে এগিয়ে গেলেন। চৈতির হাতের মুঠোয় মলম দেখে জিজ্ঞাসা করলেন, হাতে মলম কেন, কি হয়েছে? ওনার ঘাড়ে ব্যথা করছিল তাই মালিশ করে দিয়েছি। চৈতির কথা শুনে মুচকি হাসলেন মিসেস ইয়াসমিন। চৈতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, স্বামী সোহাগী হয়ে থাকিস, এখন যাও তো, ব্লাউজ পেটিকোটটা পরে আয়, আমি সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দেব। মিসেস ইয়াসমিনের কথা বুঝতে না পেরে চৈতি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে বসলো, সাজতে হবে কেন? আমার শাড়ি পরতে যে ভালো লাগে না, সামলাতে পারি না। আজ যে তোর বৌভাত মা, আর বৌভাতের অনুষ্ঠানে শাড়ি পরে সাজুগুজু করতে হয়। আজকের পর থেকে তোর ইচ্ছে না করলে আর কখনো শাড়ি পরতে বলবো না আমি। চৈতি অবাক নয়নে চেয়ে আছে মিসেস ইয়াসমিনের দিকে। তার মাও তাকে এইভাবে বুঝতে পারেন না তার জানা মতে। আবার পরক্ষণেই মনে হয় হয়তো বুঝতে পারে, শুধু প্রকাশ করেন না। মিসেস ইয়াসমিন খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন চৈতিকে। চুল আঁচড়ে খোপা করে দিলেন, চোখে গাঢ় করে কাজল টেনে দিলেন। ফর্সা হাতে শোভা পেল ঝকঝকে কয়েকখানা স্বর্ণের চুড়ি, গলায় হার, কানে দুল, অধর জুড়ে গোলাপি লিপস্টিক। সাজানো শেষে চৈতির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মিসেস ইয়াসমিন। হঠাৎ কি মনে করে চৈতির ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলে আলতো করে কামড় দিয়ে বললেন, কারো নজর না লাগুক। তোমাদের সাজগোজ কি শেষ হয়নি আম্মু? আমি কি আজ গোসল করব না নাকি? মিসেস ইয়াসমিন দরজা খুলে দিলেন। আমার কাজ শেষ, তুই আসলি ঠিক সময়ে। আয় ভেতরে আয়, আমি যাই, এখন অনেক কাজ বাকি। প্রহনকে পাশ কাটিয়ে চলে গেলেন মিসেস ইয়াসমিন।
এই সাজগোজ নিয়ে প্রহনের সামনে যেতে কেমন লজ্জা লাগছে চৈতির। প্রহনের কণ্ঠস্বর শুনে সে ব্যালকনিতে গিয়ে নিজেকে আড়াল করে রাখার চেষ্টায় মরিয়া হয়ে ওঠে। রুমের ভেতরে সে চৈতিকে দেখতে না পেয়ে প্রহন বার কয়েক ডাক দেয়। পিচ্ছি, কোথায় তুমি? প্রহনের ডাক চৈতির শ্রবণেন্দ্রিয়তে পৌঁছালেও জবাব দেয় না সে। বুকের ভেতর কেমন দ্রিম দ্রিম করছে। অবাক হলো প্রহন। রুমের ভেতর থেকে আবার কোথায় গায়েব হয়ে গেল? কি আশ্চর্য! পরক্ষণে মনে হলো হয়তো ওয়াশরুমে গেছে। প্রহন বেলকনির উদ্দেশ্যে পা বাড়ালো। তোয়ালে রাখা আছে সেখানে, ওটা আনার জন্য মূলত বেলকনিতে যেতে হবে তাকে। বেলকনিতে আসতেই আঁকিজোড়া আটকে গেল নীল শাড়ি পরা নবীনা কিশোরীকে দেখে। মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, মাশাআল্লাহ। চৈতির লাজুকতা আরো কয়েক দফা বেড়ে গেল। যার জন্য নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছিল শেষ পর্যন্ত তার সামনেই পড়তে হলো। লজ্জায় আনন্দ জুড়ে চেয়ে গেল লালাভা। গাল লাল হলো, নাক লাল হলো, কান অব্দি লাল হয়ে গেল। পায়ের নখ দিয়ে ফ্লোর খামচে ধরার ব্যর্থ চেষ্টায় মেতে উঠল। প্রহন দেখলো, খুব কাছে থেকেই দেখলো তার নবীন কিশোরী বউয়ের লাজুকতায় ছেয়ে যাওয়া বদনখানি। এক প্যাক পা করে চৈতির দিকে এগিয়ে যেতে লাগলো প্রহন। চৈতি চোখ মুখ খিচে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কোমরে আলতো স্পর্শে কেঁপে উঠল সে। বরফের ন্যায় শীতল হয়ে গেল শরীর। লজ্জাবতী কিশোরী বউয়ের লাজুকতা আরো কয়েক ধাপ বাড়িয়ে দেওয়ার জন্য চৈতির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলল, লজ্জাময়ী, এত লজ্জা পাওয়ার কারণ কি? সেজে গুজে হাজবেন্ডের সামনে যেতে এত লজ্জা? প্রহনের নিঃশ্বাস ঘাড়ের উপর পড়তেই শরীর জুড়ে ঝংকার দিয়ে উঠল। লজ্জাবতী গাছের মতো একবার নুয়ে পড়ল কিশোরী। চৈতির কোমর ছেড়ে দিয়ে দূরে সরে এলো প্রহন। তোয়ালে নিয়ে চলে যেতে বলল, এত লজ্জা পাওয়ার কিছু নাই। তোমাকে এত সুন্দর লাগছে না, বুঝছো পিচ্ছি? রূপকথার গল্পের সেই শেওড়া গাছের পেতনির মতো লাগছে। তোমাকে আমি এখন থেকে পিচ্ছি পেতনি বলেই ডাকবো। হৃৎপিণ্ডের গতি কমল না চৈতির। কিছুক্ষণ আগের কথা মনে পড়তে আরো কয়েক গুণ বেড়ে যাচ্ছে। পুরো একদিন পর কলিজার টুকরা মেয়েকে দেখে অশান্ত হৃদয় শান্ত হলো সর্দার সাহেবের। বাবার আদরে রাজকন্যা যে চৈতি, সে আদরে কন্যাকে ছেড়ে থাকতে বাবার তো কষ্ট হবেই। অতি প্রিয় মানুষটাকে দেখে অভিমানরা উড়ে গেল চৈতির মন থেকে। সর্দার সাহেব পরম মমতায় বুকের মাঝে জড়িয়ে ধরলেন মেয়েকে। কপালে চুমু খেয়ে আদরে গলায় শুধালেন, ভালো আছিস আম্মা? কান্না আটকে রেখে ধরা গলায় ছোট্ট করে জবাব দিল। বাবার কাছ থেকে সরে এসে মায়ের কাছে যায় চৈতি। পরম মমতায় জুনাইদাও মেয়েকে বুকের মাঝে জড়িয়ে ধরলেন। রূপা, শিফা, সজীব, সাদিক সবার সাথে কুশল বিনিময় করে আবারও বাবার পাশে গিয়ে দাঁড়ালো। রেদওয়ান চৌধুরী একরাশ মুগ্ধতা নিয়ে চেয়ে আছেন বাবা মেয়ের সংলাপ। মেয়েটা এখনো তাকে একটা বারের জন্য বাবা বলে ডাকলো না। গোপনে দীর্ঘশ্বাস ফেলে ঠোঁটে হাসি ফুটিয়ে সর্দার সাহেবের সাথে আলাপ করতে ব্যস্ত হয়ে পড়লেন। চৈতির সাথে ম্যাচিং করে নীল রঙের পাঞ্জাবি গায়ে দিয়েছে প্রহন। ক্যান্টনমেন্টে থাকলে সবসময় ক্লিন শেভ করা লাগতো। গাল ভর্তি দাড়ি তার পছন্দের তালিকায় পড়ে না। কয়েকদিন শেভ না করায় খোঁচা খোঁচা দাড়িতে বেশ মানিয়েছে তাকে। ফর্সা লোমোর সাথে ব্র্যান্ডের কালো রঙের ঘড়িটা বেশ মানিয়েছে। সর্দার সাহেব সহ সবাইকে সালাম জানালো প্রহন। ওনাদের রেস্ট করতে বলে আবারও রুমে ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো। রূপা, শিফা চৈতিকে ঘিরে ধরলো। দুইজনের মাঝখানে বসে জিজ্ঞাসা করলো, চৈতি, আমাদের নন্দাই কি দিয়েছেন বললেন না তো? কিছু দেয়নি ভাবি। চৈতির উত্তর শুনে শিফা বলে উঠল, তাহলে হাতে গলায় স্বর্ণের গহনাগুলো কে দিয়েছে? ভালো মা। তোমার শাশুড়ি? তোমার আব্বু যে গহনা দিয়েছে সেগুলো কোথায়? ভালো মায়ের কাছে। রূপার কথা বাড়ালো না। তবে এটা ভেবে খারাপ লেগেছে যে তার একমাত্র ননদকে তার নন্দাই কোনো উপহার দেয়নি। দুইজন দুইজনকে মানিয়ে নিতে পারছে তো, চেষ্টা করছে তো ওরা। চৈতির পড়াশোনা নিয়ে বেশ কঠোর সর্দার সাহেব। দেখুন ভাই, আমার মেয়ের রেজিস্ট্রেশন এখনো হয়নি। আমি ওর স্কুল থেকে টিসি নিয়ে আসব। আপনি শুধু ওকে এখানকার একটা ভালো স্কুলে ভর্তি করে দিয়েন। লেখাপড়ার খরচ লাগলে আমিই দিব। ছি ছি, এটা কি কথা বললেন আপনি? চৈতি শুধু আপনার মেয়ে নয়, প্রহনের সাথে বিয়ে হওয়ার পর থেকেই আমারও মেয়ে। আর বাবা হয়ে আমি আমার মেয়ের খরচ চালাতে পারবো না, এটা কেমন কথা হলো? সর্দার সাহেব এবং রেদওয়ান চৌধুরীর কথার মাঝেই কথা বলে উঠল প্রহন। ওনাদের পাশ দিয়ে যাচ্ছিল সে। কথাগুলো কানে আসতে কিছু বলার প্রয়োজন বোধ করলো সে। চৈতির সবকিছু রেসপন্সিবিলিটি আমার। আমি যেহেতু তার হাজবেন্ড, সেহেতু তার প্রয়োজনীয় সকল চাওয়া, ইচ্ছে, স্বপ্ন পূরণ করার দায়িত্ব ও কর্তব্য আমার। সর্দার সাহেবের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় প্রহন বলল,
বাবা, আপনি চৈতির পড়াশোনা ওর কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না, আমি আছি তো। প্রহনের আমি আছি তো কথাটা শুনে একরাশ প্রশান্তিতে বুকটা ভরে গেল সর্দার সাহেবের। নিশ্চিত হলেন তিনি, আদরের রাজকন্যাটা সত্যিই একজন সত্যিকারের রাজকুমার পেল। সর্দার সাহেবদের সাথে চৈতি আর প্রহনকেও নিয়ে গেলেন। বাবার বাড়িতে যাবার কথা শুনে খুশিতে আত্মহারা চৈতি। পুরো একদিনকে তার পুরো একটা বছর মনে হয়েছিল। চেনা সেই ভিটা, চেনা পরিবেশ, চেনা আপন মানুষগুলোর সাথে থাকবে, আহা, এ যাক অন্যরকম শান্তি। চৈতিদের বাড়িতে না আসলে তো আসল চৈতিকে দেখতেই পারতো না প্রহন। ভাগ্যিস এসেছিল। এত চঞ্চলেই পিচ্ছি, বুঝতেই পারিনি। চঞ্চল চৈতিকে দেখে প্রহন তার নতুন এক নাম রাখলো, চঞ্চলা হরিণী। সূর্যমামা খেপেছে আজ, ভীষণ তার তেজ। ক্লান্ত বিকেল, আকাশ রক্ত লাল, পরিযায়ী পাখিদের ছড়াছড়ি আকাশ জুড়ে। সাজবেলা ঘনিয়ে আসছে যে, সূর্য অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। একটু পরে ধরিত্রী জুড়ে নিশিদিনীর গাঢ় অমা নেমে আসবে। চৈতিদের বাড়ির ছাদের এক কোণায় দাঁড়িয়ে নিচের বাগানের দিকে তাকিয়ে আছে প্রহন। চৈতিকে হাসতে দেখছে, ছুটোছুটি করতে দেখছে, পেয়ারা গাছের ডালে বসে পেয়ারা খেতে দেখছে। মুক্ত পাখির মতো উড়ে বেড়াচ্ছে মেয়েটা। প্রহন একটা দীর্ঘশ্বাস পেলে আকাশের দিকে তাকিয়ে কিছু হিসেব নিকেশ করতে ব্যস্ত হয়ে পড়ল। এই মেয়েকে নিয়ে আর পারলাম না। কোথায় জামাইয়ের আশেপাশে থাকবে, কখন কি প্রয়োজন তা দেখবে, তা না করে এই মেয়ে লাফি লাফি বেড়াচ্ছে। কথাগুলো বলতে বলতে রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন জুনাইদা, হাতে বরাবরের মতো এক কাপ চা। সর্দার সাহেব বাজারে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। মেয়ের জামাই আসছে, অনেক কেনাকাটা করতে হবে। জুনাইদা চায়ের কাপটা সর্দার সাহেবের হাতে দিয়ে বললেন, চৈতির কাণ্ড দেখেছেন? চায়ের কাপে চুমুক দিতে দিতে সর্দার সাহেব প্রশ্ন করলেন, কি করেছে আমার আম্মা? বাড়িতে আসার পর শাড়ি বদলে সালোয়ার কামিজ পরে ছুটে বেড়াচ্ছে। এই মেয়ের যে বিয়ে হয়েছে, স্বামীর সাথে বাবার বাড়িতে বেড়াতে এসেছে, সে খেয়াল আছে কি? আহ জুনাইদা, আমার মেয়ের এত সব মাথায় নিয়ে ঘোরার বয়স হয়নি। তুমি একটু নিরিবিলিতে ওরে বুঝাইও তো। জুনাইদা সর্দার সাহেবের দিকে এক নজর তাকিয়ে চলে গেলেন রান্নাঘরে। রূপা রান্নাঘরের দেয়ালে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে আছে। শিফা পেঁয়াজ কুচি করছে। 2 দিন ধরে রূপার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। রূপাকে দাঁড়িয়ে থাকতে দেখে জুনাইদা চায়ের কাপে চা ঢালতে ঢালতে বললেন, বড় বউ, একটু কষ্ট করে মা চৈতিকে ডেকে দাও না। আচ্ছা মা, আমি ডাকছি ওকে। রূপা রান্নাঘর থেকে বেরিয়ে আসার সময় প্রহনকে চোখে পড়ল, ছাদ থেকে নামছে। রূপাকে দেখে প্রহন বলল, পিচ্চিকে একটু ডেকে দিবেন ভাবি। রূপা মুচকি এসে জবাব দিল, আমার ননদকে ছাড়া বুঝি মন টিকছে না?